আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সেমি সুপারভাইজড লার্নিং এবং ক্রস ভ্যালিডেশন নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। সো চলেন শুরু করি। প্রথমে আসি সেমি সুপারভাইজড লার্নিং কি। আমরা প্রথম দিকেই মেশিন লার্নিং অ্যালগরিদমের কয়েকটা ভাগ পড়ছিলাম। ফার্স্টেরটা যেটা ছিল সেটা কি সুপারভাইজড লার্নিং এবং আনসুপারভাইজড লার্নিং। এর ভিতরে আরো দুইটা পার্ট আছে, একটা হলো সেমি সুপারভাইজড লার্নিং এবং আরেকটা রিইনফোর্সড লার্নিং। সো আজকে আমরা সেমি সুপারভাইজড লার্নিংটা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো প্রথমে আসি সেমি সুপারভাইজড লার্নিং দিয়ে কথাটা শুনে বোঝা যাচ্ছে যে সুপারভাইজড লার্নিং এবং আনসুপারভাইজড লার্নিং এর মিডিয়াম একটা পর্যায় মোস্ট প্রবাবলি। তো যদি আমরা বলি সুপারভাইজড লার্নিং এ কি ছিল, সুপারভাইজড লার্নিং এ আমরা কি লেভেল ডাটা সেটের উপর ট্রেন করি, আর আনসুপারভাইজড লার্নিং এ আমরা কি করি, আমরা ট্রেন করি আনলেভেল ডাটা সেটের উপর। আচ্ছা, এখন আমরা যদি দুইটাকে কম্বাইন করি তাহলে আমরা পাই সেমি সুপারভাইজড লার্নিং। তো সেমি সুপারভাইজড লার্নিং এ কি স্মল অ্যামাউন্ট অফ ডাটা সেট থাকে যেগুলা লেবেল ডাটা সেট, এবং বিগ চাঙ্ক থাকে আসলে যেটা কি আনলেবেলড। তো আমরা এই আনলেবেলড এবং লেবেল দুইটা ডাটার উপর মিলেই যে ট্রেনটা করাই সেটা হলো সেমি সুপারভাইজড লার্নিং। তো এই জিনিসটা কিভাবে করা হয় বা কি কি টেকনিক আমরা ইউজ করে থাকি আজকে মূলত সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। সো প্রথমে আসলে আসি যে কি কি জন্য আমরা আসলে এই সেমি সুপারভাইজড লার্নিং অ্যাপ্রোচের দিকে যাব। প্রথম কথা হলো লেভেল ডাটাসেট ইজ এক্সপেন্সিভ অর টাইম কনজিউমিং টু গেট, অর্থাৎ আমার ডাটাসেটকে লেভেলিং করা আসলে অনেক ডিফিকাল্ট একটা জিনিস। অর্থাৎ ধরেন আমার কাছে 100টা ইমেজ আছে ক্যাটস অ্যান্ড ডগসের। এখন আমার ধরে ধরে 100টা ইমেজকে ক্লাসিফাই করা যে এটার ক্যাট এটা ডগ, সো এরকম ক্লাসিফাই করা আসলে অনেক টাইম কনজিউমিং। এবং সাথে সাথে এরকম ডাটা সেট পাওয়া যেই ডাটা সেটে অলরেডি লেবেলড অবস্থায় আছে এগুলো পাওয়া একটু ডিফিকাল্ট। আর অন্যদিকে আনলেভেল ডাটা সেট চিপ এবং অ্যাবান্ডেন্ট, অর্থাৎ হলো কি যে আনলেভেল ডাটা সেট অহরহ পাওয়া যায়। যেমন আপনি যদি এমনি সার্চ দেন তাহলে সাথে সাথেই পেয়ে যাবেন, যেমন ক্যাটসের ফার্স্টে ক্যাটস লিখে সার্চ দিলেন গুগলে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন, ডগের ইমেজও পেয়ে যাবেন, বাট ওগুলো ধরে ধরে লেভেলিং করা আসলে অনেক টাফ। তো আমরা কি করি, আমরা এইখানে কম্বাইন করি বোথ, অর্থাৎ লেভেল ডাটাসেট এবং আনলেভেল ডাটাসেট দুইটাকেই কম্বাইন করার ফলে তারপর আমরা আসলে মডেলটাকে ট্রেন করাই। এক্ষেত্রে কি, এক্ষেত্রে আরো ভালো পারফর্ম করে বা আরো ভালোভাবে প্যাটার্ন ধরতে পারে। অন্য জায়গায় যদি আমি শুধু লেভেল ডাটা সেটের উপর ট্রেন করতাম তাহলে কি, ধরেন 50টা ইমেজ আমার লেভেলড আছে এবং 950টা ইমেজ আমার আনলেভেলড আছে, তাহলে কি 950টা ইমেজ আমি ফালিয়ে দিব? সিমিলারলি আমি যদি 950টার উপর ট্রেন করি তারপর কি 50টাকে আমি ফেলিয়ে দিব? সো এইরকম না, আমরা দুইটাকেই কম্বাইন করার চেষ্টা করি, কম্বাইন করে তারপর আমরা মডেলটাকে ট্রেন করার চেষ্টা করি। তো আসলে এখন আসি যে এই জিনিসটা কিভাবে করা হয়ে থাকে বা কি কি পদ্ধতিতে করা যেতে পারে। প্রথমে আসি সেলফ ট্রেনিং, এখানে একটা টেকনিক আর কি। সো এই টেকনিকে কি বলছে, ট্রেন দ্য মডেল অন লেবেল ডাটাসেট, ইউজ ইট টু লেবেল আনলেবেল ডাটাসেট ফলোয়িং আ কনফিডেন্স স্কোর। জিনিসটা যদি আরো ভেঙে বলার চেষ্টা করি তাহলে লেটস সে যে ওই এক্সাম্পলে ব্যাক যাই, আমার কাছে 1000টা ইমেজ আছে যার মধ্যে 50টা ক্যাটের ইমেজ, 50টা ডগের ইমেজ, বাকি 950টা ইমেজ আমার আনলেবেলড অবস্থায় আছে। সো এক্ষেত্রে আমি কি করব, আমার ফার্স্ট কাজ হলো এই 50 এই 100টার যে লেভেল ডাটা সেট আছে আমি সেটার উপর ফার্স্টে আমার মডেলটাকে ট্রেন করলাম। ট্রেন করার পরে আমার যে 950টা ইমেজ যে এক্সট্রা রয়ে গেছে আনলেবেলড, সেগুলোর উপর টেস্ট করতে দিলাম বা ওদেরকে প্রেডিক্ট করতে দিলাম, এবং সাথে সাথে কি একটা কনফিডেন্স স্কোর বা অ্যাকুরেসি স্কোরটা আমরা আসলে ক্যালকুলেট করার চেষ্টা করব। লেটস সে যে 100টা ইমেজের উপর ট্রেন হলো, ট্রেন হওয়ার পরে একটা ইমেজ দেখলো, ইমেজ লেটস সে 101 নাম্বার ইমেজটা দেখলো, 101 নাম্বার ইমেজ ক্যাট হওয়ার পসিবিলিটি বা ক্যাট হিসেবে ক্লাসিফাই করলো, এবং ক্লাসিফাই হওয়ার সাথে সাথে সে বলে দিল সে 90% শিওর যে এটা ক্যাট। সো আমি এরকম একটা কনফিডেন্স থ্রেশহোল্ড রাখবো যে এত পার্সেন্টের যদি উপরে হয় তাহলে আমি বলে দিব যে আচ্ছা ঠিক আছে, তাহলে লেটস সে যে 101 নাম্বার ইমেজটা ক্যাট হিসাবে লেবেল করছে বা ক্যাট হিসেবে প্রেডিক্ট করছে, তাহলে কি, এবং কনফিডেন্স কোন 90%। সো 90% অ্যাকুরেসির উপরে যদি কোনো
প্রেডিকশন দিয়ে থাকে তাহলে সেটাকে আমি কি আমার ডাটা সেটে লেবেল করে অ্যাড করে দিব। তাহলে এখন কি 51টা ক্যাটের ইমেজ হইলো এবং 50টা ডগের ইমেজ হলো। সো এইভাবে চলতে থাকবে দেন হলো গিয়ে যে যতগুলা এরকম আবার যদি কোনো একটা ইমেজ লেটসে 200তম ইমেজটাকে সে ডগ হিসেবে ক্লাসিফাই করলো বাট কনফিডেন্স থ্রেশহোল্ড 80 বা 80% সে মানে কি বলে 80% কনফিডেন্স। তো আমরা কি এটাকে নিব না, আমরা একটা থ্রেশহোল্ড সেট করে দিব যে এই থ্রেশহোল্ডের উপরে গেলে সেটাকে আমরা লেবেল করে দিব যে এটা তাহলে এখন থেকে এটা তাহলে ক্যাটি। সো পরবর্তীতে এরকম করে ডাটা সেট বাড়ানো হবে এবং বাড়ানোর ফলে আমরা কি তারপর আবার রিট্রেন করব। সো এই টেকনিকটাকে বলা হইতেছে সেলফ ট্রেনিং। সো হোপফুলি এই টেকনিকটা বুঝাতে পারলাম। দেন আসি কো ট্রেনিংটা কি দুইটা সেপারেট মডেল ট্রেন করা হয় যেন তারা একে অপরকে বুঝাইতে পারে যে এটা আসলে এরকম। লেটস সে আমরা আবার ক্যাটসেন যদি আরো সহজ একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। আহ, আরো নিচে যাই। লেটস সে আমার একটা ফিচার F1 আর একটা ফিচার F2 এবং একটা আউটপুট ক্লাস। সো আমি আমার কি একটা মডেলকে ধরলাম 1 নম্বর ফিচারের উপর ট্রেন করাবো আর একটা মডেলকে আমার F2 ফিচারের উপর ট্রেন করাবো। তারপর কি লেটস সে যে F1 ফিচারটা এখানে 9 এখানে 10 এবং আউটপুট ক্লাসটা হলো 1। সো ফার্স্ট মডেলটা বলবে যে আমার ফিচারের এরকম ভ্যালু আমি এটা প্রেডিক্ট করছি। সেকেন্ডটা বলবে আমার ফিচারের ভ্যালু এরকম আমি এরকম প্রেডিক্ট করছি। তারপর কি তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করার ফলে একে অপরকে নিজেদের কনফিডেন্স স্কোর বলবে, নিজেদের যে যেরকমভাবে এক্সট্র্যাক্ট করছে এরকম এক্সট্র্যাক্ট পলিসিগুলো বলবে, বোঝানোর চেষ্টা করবে। দেন তারা মিলে একটা আউটপুট বা একটা লেভেলিং করে থাকবে। সো এই জিনিসটাকে বলা হইতেছে কো ট্রেনিং। অর্থাৎ কি দুইটা মডেলকে সেপারেটলি আমি ট্রেন করব পসিবলি দুইটা ডিফারেন্ট ফিচারের উপর, দেন একে অপরকে ওরা যেন ইভালুয়েট করে এরকম একটা ব্যবস্থা আমি ক্রিয়েট করে দেব। সো হোপফুলি এটা বোঝানো গেছে। দেন আসি গ্রাফ বেসড মেথড। গ্রাফ বেসড মেথডটা কি? মেথডটা হলো represent data as graph and spread the level information through connections বা এজ আর কি। তো আমরা যেই ডাটা যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে এক একটা নোড হিসেবে যদি কল্পনা করি। লেটস সে এখানে একটা ক্যাট আছে যেটার নোড হলো এটা, দেন পাশে আরেকটা ইমেজ আসলো ক্যাট, আরেকটা ইমেজ আসলো। লেটস সে এটা এখনো লেভেলড অবস্থায় নাই, এটা ওয়ান লেভেলড অবস্থায়, এটা ওয়ান লেভেলড অবস্থায়, এটা ওয়ান লেভেলড অবস্থায় এবং সিমিলারলি এটাও। ধরলাম এই ক্যাটটা এবং এই ডগের ইমেজ আমার নোডে আছে। সো লেটস সে এই যে এই ডাটা পয়েন্টসটা আসলো আমার কাছে নতুন করে। এখন আমি দেখবো যে এর আশেপাশে আসলে কার সাথে সিমিলারিটি গ্রাফ আর কি কানেকশন ক্রিয়েট হয়। সো লেটস সে এটার থেকে এটার সিমিলারিটি দেখলাম আমি 3 এবং এখানে ডগের সাথে যেটা সেটা ধরলাম 7। কাজে কি আমি দেখতেছি এটা ক্যাট হওয়ার সম্ভাবনা বেশি। কাজে এটাকে আমি তাহলে ক্যাট হিসেবে আইডেন্টিফাই করে দিলাম। অর্থাৎ এখানে এজগুলা কি বুঝাইতেছে? এজগুলা বুঝাচ্ছে এটা কতটুকু সিমিলারিটি। তো যত কম এজের ভ্যালু যত কম হবে তত বেশি সিমিলার। কাজেই আমি বলতে বুঝতে পারতেছি যে এটা একটা ক্যাট। দেন এই পয়েন্টের জন্য যদি আসি, এই পয়েন্টেও কি এখানে ক্যাটের সাথে এটা অনেক কাছে আছে রাদার দেন এই ডগের সাথে। সো এটাও ক্যাট হিসেবে আমি ক্লাসিফাই করলাম। এখন এই পয়েন্টটা আসি, এই পয়েন্টটা আমি দেখতেছি যে ডগের সাথে কানেকশন, ডগের থেকে ওর ডিস্টেন্সটা 2 বাট ক্যাটের থেকে ওর ডিস্টেন্সটা 10। সো ওকে কি আমি ডগ হিসেবে ক্লাসিফাই করব। সো এরকম আর কি যে ডাটা পয়েন্টসগুলোকে এক একটা নোড হিসেবে কল্পনা করব এবং স্প্রেড করার চেষ্টা করব যে ওর থেকে একটু কম বেশি ফিচার্সওয়ালা মানুষও, ফিচারওয়ালা ইমেজটাও ক্যাট হবে অথবা ডগের জন্য সিমিলারলি ডগ হবে। হোপফুলি এটা বোঝানো গেল। নেক্সট হলো কনসিস্টেন্সি রেগুলারাইজেশন। এটা কি ফোর্স দ্য মডেল টু গিভ সিমিলার প্রেডিকশন ফর স্লাইটলি পারফিউড পারফিউড ভার্সন অফ দ্য সেম ডাটা, সেম ইনপুট। অর্থাৎ লেটস সে একটা
এক্সাম্পল আছে, লেটস সে একটার ফিচার F1 5 এবং F2 7, তার আউটপুট লেভেল ধরলাম 1। কাজেই যদি একটু ডিস্টারবেন্স হয়, অর্থাৎ লেটস সে 5% থ্রেশহোল্ড দিয়ে রাখলাম, সো 5.025 একটা ফিচার, আর একটা ফিচারের ভ্যালু 7.0035, এরকম যদি একটা ইমেজ নেক্সটে আসে, তাহলে কি, তাহলে সেটাকে আমি অবশ্যই 1 দিয়ে ক্লাসিফাই করব। কারণ কি, এটার থেকে অত বেশি, এটার থেকে হালকা একটু নয়েজ অর বেশি, বাট অবশ্যই সিমিলারই হবে। সিমিলারলি ধরেন একটা 10, 8 একটা ছিল, সেটার আউটপুট ক্লাস ধরলাম 2, সো এর থেকে হালকা একটু স্লাইটলি মডিফাইড, লেটস সে 0.01, দেন 8 পয়েন্ট, বা ধরলাম এটা 7.92, সো এটাকে অবশ্যই আমি কি 2 হিসেবেই ক্লাসিফাই করবো। কারণ কি, অত বেশি ডিফারেন্স নাই এখানে। সো এইরকম আর কি, কনসিস্টেন্সি রেগুলারাইজেশন আসলে এই টেকনিকটাই ফলো করে যে একটা একটা ইনপুট পাইছি, ওই ইনপুটে একটু নয়েজ অ্যাড করব 5%, বা একটা থ্রেশহোল্ড দেওয়া থাকে আর কি, 5% বাড়াবো বা কমাবো ফিচার্সের ভ্যালু, দেন ওই ফিচার অনুযায়ী, ওই ফিচার যদি থাকে তাহলে সেটাকেও আমি কি সেম জিনিসই ফোর্সফুলি আমি ক্লাসিফাই করব। সো হোপফুলি এসব জিনিসপত্র বোঝা গেছে। দেন একটা এক্সাম্পলে যদি আসি, সেম এক্সাম্পলটাই, যে আমাদের 1000টা ইমেজ আছে, যার মধ্যে 100টা ইমেজ লেবেল, সেটার মধ্যে 50টা ডগ এবং 50টা ক্যাট, বাকি 900টা আনলেবেলড ইমেজ আছে। সো ওয়ার্কফ্লোটা কী হবে, ফার্স্টে ট্রেন করব 100টা ইমেজের উপর, তারপর কি প্রেডিক্ট করব আনলেবেল যে ডাটা ছিল সেটার উপর। লেটস সে যে আনলেবেল ডাটার 400টাকে ক্যাট হিসেবে ক্লাসিফাই করছে উইথ কনফিডেন্স স্কোর গ্রেটার দ্যান 95%। সো 95%-এর বেশি অ্যাকুরেসি দিয়ে বলতেছে যে এই 400টা ইমেজ ক্যাট হবে। সিমিলারলি ডগ হবে 350টা ইমেজ হবে, প্রেডিক্ট করলো। সো আমরা কি করব, এই প্রেডিকশনটা নিয়ে নিব, নিয়ে মেইন ডাটাসেট যেটা ছিল লেভেল ডাটাসেট, সেটার উপর সেটার সাথে কম্বাইন করে দিব এই ডাটাসেটটাও। অর্থাৎ হলো গিয়ে যে আমরা যেই প্রেডিকশনটা পাইছি, প্রেডিকশন করা হয়েছে যে ইমেজগুলোর উপর উইথ কনফিডেন্স স্কোর 9 গ্রেটার দ্যান 95%, এগুলাকেও এখন আমরা লেবেল করে দিব, যেই যেই হিসেবে হয় প্রেডিক্ট করছে সেই হিসাবে লেবেল করে দেব। লেবেল করে আমরা কি আবার আমাদের ট্রেনিং ডাটা সেটের ওপর আবার নিয়ে আসবো, নিয়ে আসার পরে আবার রিট্রেন করব, এভাবে করতে থাকবো। করার পরে তারপর আবার কি করব, রিফাইন উইথ কনসিস্টেন্সি রেগুলারাইজেশন while retraining enforce that the model doesn't change much if image is slightly altered। তো আমরা কি আবার কনসিস্টেন্সি রেগুলারাইজেশন করব, যেটাকেই বললাম, মাত্র বললাম যে একটা ইমেজ যদি সিম হালকা একটু এদিক সেদিক হয়, আইদার ব্রাইটনেস বাড়ানো কমানো বা কোনো কন্ট্রাস্ট কম বেশি হয়ে গেছে, তার মানে কি, তার মানে হলো গেছে সেটাও কি মোরলেস সেম একটা আউটপুটই দেয়। অর্থাৎ একটা ক্যাটের ইমেজ ছিল, সেই ক্যাটের ইমেজে যেসব ফিচার্স ছিল তার থেকে হালকা একটু স্লাইটলি মডিফাইড একটা পিকচার আসছে, সিমিলারলি ওটাও তাহলে কি ক্যাট হওয়ার সম্ভাবনাই বেশি। সো এই জন্য আমরা কি ইনফোর্স করে দিছি, বা কনসিস্টেন্সি রেগুলারাইজেশন টেকনিকটা আসলে এটাই ফলো করে। হোপফুলি এটা বোঝা গেছে। দেন যদি আসি এটার অ্যাপ্লিকেশনের উপর, বা সেমি সুপারভাইজ লার্নিংয়ের অ্যাপ্লিকেশনের উপর, তাহলে কি মেডিকেল ইমেজিংয়ের জন্য এটা ইউজফুল হয়ে থাকে। যে কারণ কি, কারণ খুব কম এমআরআই স্ক্যানওয়ালা জিনিসপত্রই লেবেলড অবস্থায় থাকে, অথচ আমরা আনলেবেলড হাজার হাজার এমআরআই স্ক্যান কপি আমরা পেতে পারি সহজেই। সিমিলারলি স্পিচ রেকগনিশনের জন্য অল্প কিছু আওয়ারের বা অল্প কিছু ডাটা আমার কি ট্রান্সক্রাইব অবস্থায় থাকে, আর অন্যদিকে থাউজেন্ডস অফ আওয়ার্স অফ অডিও পাওয়া যাবে, যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে দিয়ে দিলেই হবে। সো ওগুলা কি, ওগুলো ট্রান্সক্রাইব অবস্থায় নাও থাকতে পারে, তো সেগুলা দিয়েও কি আমরা চাইলে ট্রেন করাতে পারবো এইসব ক্ষেত্রে। সিমিলারলি ফ্রড ডিটেকশনেও ইউজ করা যেতে পারে, যেমন কিছু সংখ্যক আমি ধরলাম যে এগুলা ফ্রড ট্রানজ্যাকশন, তো এবং কি আরও মেসিভ কত ট্রানজ্যাকশন আছে, এগুলাকে ফ্রড নাকি ফ্রড না সেটা দিয়ে আমরা কি লেবেল করি নাই, ওই ডাটাকেও আমরা তাহলে ইউজ করতে পারবো যদি আমরা এই টেকনিক ইউজ করে থাকি। সো হোপফুলি এতক্ষণ পর্যন্ত যা বললাম বোঝা গিয়েছে। তাহলে আমরা নেক্সটে আগাই। নেক্সট টপিকটা হলো ক্রস ভ্যালিডেশন। ক্রস ভ্যালিডেশনটা কি, টেকনিক টু ইভালুয়েট দ্য পারফরমেন্স অফ আ মডেল অন আনসিন ডাটা। অর্থাৎ আমরা যে মডেলটা বিল্ড করলাম সেই মডেলটার পারফরমেন্স কীরকম, সেই পারফরমেন্সটা ইভালুয়েট করার জন্য
আমরা আসলে যেটা ইউজ করে থাকি সেটা হলো ক্রস ভ্যালিডেশন। আর ক্রস ভ্যালিডেশনের মেইন পারপাসটা কি? মেইন পারপাসটা হলো ওভারফিটিং ইস্যুটাকে প্রিভেন্ট করা। এখন আমরা টাইপস অফ ভ্যালিডেশন দেখি, তাহলে হোপফুলি বোঝা যাবে। সো প্রথমে আসি হোল্ড আউট ভ্যালিডেশন। হোল্ড আউট ভ্যালিডেশন কোথা কি সবচেয়ে সিম্পল আর কি, এটাই মেজরিটি টাইমে ইউজ করে থাকে। এটা জিনিসটা কি? জিনিসটা হলো we perform training on X% of data set and leave the rest for testing purpose. অর্থাৎ ধরেন আমার 1000টা ইমেজ আছে, এর মধ্যে আমি X%কে ধরলাম 70%। সো 700টা ইমেজের উপর আমি ট্রেন করব 700টা ইমেজ দিয়ে এবং টেস্ট করব। বাকি যে 300টা ইমেজ আছে সেটার উপর আমি কি টেস্ট চালাবো। সো এটাই হলো হোল্ড আউট ভ্যালিডেশন। এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো হায়ার বায়াস। অর্থাৎ হইল যে এই 700টা ইমেজ দেখছে বাট এই 300টা ইমেজ দেখে নাই। মনে হতে পারে এই 300টা ইমেজের মধ্যে কোনো ইউনিক প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নগুলো আসলে সে তো দেখতে পারবে না। কাজেই কি বায়াসনেস ক্রিয়েট হবে এই 700টার উপরেই। সো এই জন্য কি, এই জন্য হলো হোল্ড আউট ভ্যালিডেশনটার এটা আর কি প্রবলেম। সো আমরা নেক্সটে যাই। নেক্সটে কি? নেক্সটটা হলো লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন। জিনিসটা কি? জিনিসটা হলো আমরা আমাদের লেটসে আবার 1000টা ইমেজ আছে, আমরা এই সময় কি করব? 999টা ইমেজ নিব, সেটার উপর টেস্ট করব, ট্রেন করব। বাকি একটা যে ইমেজ আছে সেটার উপর টেস্ট করব। দেন কি? দেন আবার বাকি এইটা এটাকে আবার ট্রেনে নিব, দেন এখান থেকে আরেকটা টেস্টে নিয়ে যাব, দেন অন্য আর কি অন্য সেট নিয়ে এইটা করে থাকবো। সো এই জিনিসটা কি? এই জিনিসটা 1000 বার ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। প্রত্যেকবার একটা ইমেজ টেস্টিং এর জন্য ইউজ হবে, বাকি 999টা ইমেজ ট্রেনিং এর জন্য ইউজ হবে। সো এভাবে আর কি করতে থাকবো। সো এখানে প্রবলেমটা দেখাই যাচ্ছে যে হায়ার ভ্যারিয়েন্স এন্ড এক্সিকিউশন টাইম। অর্থাৎ কি এখানে এক্সিকিউশন টাইমটা অনেক বেশি হবে, কারণ 999টা ইমেজের উপর ফার্স্টে ট্রেন করলাম, ট্রেন করার পর একটা ইমেজের উপর টেস্ট করলাম, টেস্ট করার পর আবার 999টা ইমেজের উপর ট্রেন করলাম। সো মোরলেস কি 1000 বার আমি ট্রেন করলাম। সো অবশ্যই এক্ষেত্রে এক্সিকিউশন টাইম আমার অনেক বেড়ে যাবে। এবং হায়ার ভ্যারিয়েন্স বলতে কি বোঝাচ্ছে? হায়ার ভ্যারিয়েন্স বলতে বোঝাচ্ছে যে 999টা এতগুলা ডাটা আমি ইউজ করতেছি ট্রেনিং এর জন্য। প্রত্যেকটা ডাটা কি এক একটা ডাটা হয় এখানে, আরেকটা ডাটা হয় এখানে। সো এরকম কি অনেক বড় বড় ভ্যারিয়েন্স আসলে ক্রিয়েট হয়ে যাবে। সো যেটা কি, যেটা আর একটা প্রবলেম। আর তবে এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো লো বায়াস। অর্থাৎ এটাই যেহেতু সবগুলো ইমেজই একবার হলেও দেখছে, প্রত্যেক একবার মিনিমাম দেখছে, কাজেই কি ওর বায়াসনেসটা কম থাকবে রাদার দেন আগেরটাতে। কি আগেরটাতে এই 300টা ইমেজ তো আগের দেখেই নেই, কাজেই কি এটার প্রতি বায়াসনেস চলে আসবে। সো এইটা আর কি বোঝানো গেছে যে বায়াসনেসটা এক্ষেত্রে কমে যায়। সো হোপফুলি এটা বোঝা গেছে। দেন নেক্সটে আসি কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এই জিনিসটা কি? উই স্প্লিট ইন্টু কে নাম্বার অফ সাবসেটস, দেন উই পারফর্ম ট্রেনিং অন অল দ্য সাবসেট লিভিং ওয়ান সাবসেট আউট ফর টেস্টিং। উই আইটারেট k times with different subset reserved for testing each time. অর্থাৎ আমরা কি করব? আমরা কে নাম্বার অফ সাবসেটে আমরা আমাদের মূল ডাটা সেটটা ভাগ করব। ভাগ করার পরে প্রতিবারই একটা সাবসেট বাদ দিয়ে বাকিগুলোর উপর টেস্ট করব, ট্রেন করব, দেন ওই একটার উপর টেস্ট করব। এরকম করে কি কে এবার রিপিট করব। তো জিনিসটা যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, লেটস সে আমার 25টা ডাটা সেট আছে। সো 0 থেকে 24 পর্যন্ত 25টা আমার ডাটা সেট আছে। আমি সেটাকে কি 5 ভাগে বা 5 ফোল্ডে আমি ডিভাইড করলাম। 0 থেকে 4 পর্যন্ত একটা, দেন 5 থেকে 9 পর্যন্ত একটা, দেন সিমিলারলি 10 থেকে 14 পর্যন্ত, এভাবে 5টা ফোল্ডে আমি ডিভাইড করলাম। ডিভাইড করার পরে আমি কি করব? প্রত্যেকবার আমি একটা ফোল্ড নিব, একটা ফোল্ডকে টেস্টিং এর জন্য রাখবো। সেই জন্য প্রথমটাতে 0 থেকে 4 পর্যন্ত এটাকে টেস্টের জন্য রাখলাম, বাকিগুলা দিয়ে ট্রেন করব। দেন আবার সেকেন্ড আইটারেশনে কি, সেকেন্ড আইটারেশনে অন্য আরেকটা সাবসেটকে টেস্টিং এর জন্য ইউজ করলাম, বাকিগুলোকে ট্রেনিং এর জন্য। এভাবে এবার আমি আইটারেট করব, যাতে আমার সবগুলা ডাটা সেট দিয়ে অ্যাটলিস্ট একবার হলেও ট্রেন হয়। সো হোপফুলি এটা বোঝা গেছে। দেন এটারই আরেকটু অ্যাডভান্স ভার্সন হলো স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। সেই জিনিসটা কি? জিনিসটা হলো আমার কে ফোল্ড ভ্যালিডেশনে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো লেটস সে আমার এই ডাটা সেট, যেটা ডাটা সেটে 0 থেকে
20 পর্যন্ত, 20 না, না 19 পর্যন্ত আমার যে ক্লাস, ওদের ধরলাম ক্লাস হলো 0 এবং কি 20 থেকে 24 পর্যন্ত এর আউটপুট লেভেলটা হলো 1, এরকম ধরে নিলাম। তাহলে কি, তাহলে প্রথমবার আমার সব 0 এবং 1 দুইটা নিয়েই টেস্ট হচ্ছে। বাট লাস্টের বার কি, লাস্টের বার হলো আমি কখনো লাস্টের যখন ইপোকে আসছি বা লাস্টের ট্রেনিং ফেজে আসছি, তখন কি, তখন যে ডাটা সেট দিয়ে আমি টেস্ট করব, সেই ডাটা সেটের সিমিলার কোনো আমি কিছুই দেখিনি। অর্থাৎ হলো 1 ক্লাসের আমি কোনো ডাটাই ইনপুট হিসেবে পাইনি। কাজেই আমি কিন্তু কি সেটার উপর টেস্ট করতেছি, এটা একটা সমস্যা। আবার কি, আবার হলো আমি এর আগের কোনোটাতেই আমার টেস্ট অন্য যে লেভেল, এখানে সবগুলো লেভেল কি, বাট আমার আউটপুট লেভেল অর্থাৎ ইনপুট লেভেলে আমার কি 0 এবং 1 দুইটাই ছিল। একটা ভ্যালু আমার বাদ পড়ে যাচ্ছে। সো এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটা বের হয়ে আসার জন্য আমার কি আসলে স্ট্র্যাটিফাইড ক্রস ভ্যালিডেশন টেকনিকটা ইউজ হয়। এখানে আমি যে স্প্লিট করব, স্প্লিটের মধ্যে আমি অবশ্যই মেনটেন করা অরিজিনাল রেশিও যেটা ছিল আমার, যে দুইটা ক্লাস, লেটস সে একটা ক্লাসে আমার 70% ডাটা আছে আর একটা ক্লাসে আমার 30% ডাটা আছে, অর্থাৎ 10টা ডাটা। তার মধ্যে 60টা ধরলাম জিরো ক্লাস, আর বা এ ক্লাস দিই, ক্লাস এ তে বিলং করে। বাকি তিনটা কি, ক্লাস বি তে বিলং করে। কাজেই আমার মানে মেইন রেশিওটা কি 70-30। তাহলে আমি যতগুলা ফোল্ড করব, লেটস সে আমি দুই ভাগে ভাগ করব, তাহলে প্রত্যেক ফোল্ডে আমার কি ক্লাস এ এর ডাটা হবে 70%, ক্লাস বি এর ডাটা হবে 30%। এই রেশিওটা আমি যদি মেনটেন করি, তাহলে আমার ডাটা সেটটা বা তাহলে আমার ট্রেনিংটা আরও বেটার হবে। সো ওই জিনিসপত্রই আর কি এখানে লেখা আছে। দ্য ডাটা সেট ইজ ডিভাইডেড ইন্টু কে ফোল্ডস while মেনটেনিং দ্য প্রপোর্শন অফ দ্য ক্লাসেস ইন ইচ ফোল্ড। অর্থাৎ প্রত্যেকটা ফোল্ডে যেন ক্লাসের রেশিওটা ঠিক থাকে। ডিউরিং ইচ আইটারেশন ওয়ান ফোল্ড ইজ ইউজড ফর টেস্টিং, রিমেনিং ফর ট্রেনিং, যেটা আগেরবারও ছিল যে একটা ফোল্ডকে বা একটা সাবসেটকে আমি ট্রেনিং এর জন্য ইউজ করব, একটাকে শুধু টেস্টিং এর জন্য, বাকি সবগুলোকে কি ইউজ করবো আমি ট্রেনিং এর জন্য। দেন এই প্রসেসটার কি রিপিট হবে কে টাইমস। সো যদি এক্সাম্পলে আসি, লেটস সে যে এরকম 10টা ডাটা সেট আছে, যার মধ্যে 70% ডাটা ক্লাস 0-তে বিলং করে, 30% ডাটা 1-এ বিলং করে, এবং আমি দুইটা ক্লাসে বা দুইটা ফোল্ডে আমি ডিভাইড করতে চাচ্ছি। কাজে আমি কি করব, আমি স্প্লিট করার সময় আমি অবশ্যই দেখে নিব যে আমার প্রত্যেকটা ক্লাসে যেন এই 70-30 রেশিওটা মেনটেন হয়। সো 1 নাম্বার ফোল্ডে এখানে 0 1 2 3 4, এই এই পাঁচটা যে ডাটা, সেই ডাটা কি ক্লাস 0-তে বিলং করে, আর দুইটা কি ক্লাস 1-এ বিলং করে, 70-30। সিমিলারলি আমার টেস্টিং ডাটা সেটেও 70% হতে হবে ক্লাস 0, এবং এবং কি 30% হতে হবে ক্লাস 1। সিমিলারলি ফোল্ড 2-তেও এরকম আর কি, 70-30 এই রেশিওটা আর কি মেনটেন করতে হবে। সো এরকম করে মেনটেন করে আমার কি ফার্স্ট ফোল্ড আসলো, এটা ফার্স্ট ফোল্ডের ট্রেনিং এরকম, টেস্টিং এরকম। সিমিলারলি সেকেন্ড ফোল্ডেরটাও 70-30 রেশিও মেনটেন হচ্ছে। এখানে 70টা এই এইখানে যেই 70% হলো আমার ক্লাস 0 আর 30% ক্লাস 1। সিমিলারলি টেস্টিংয়ের সময়ও 70-30 মেনটেন হবে। সিমিলারলি এখানেও ট্রেনিংয়ে 70-30, টেস্টিংয়েও 70-30, সবগুলো রেশিও মেনটেন করতে হবে আমার এই জিনিসটা যদি আমি ইউজ করি। সো অবশ্যই বোঝা যাচ্ছে যে এই লাস্টের টেকনিকটা আসলে বেশি, মানে খুব বেশি ভালো। সো এই টেকনিকটা আসলে ইউজ করা হয়ে থাকে। সো হোপফুলি এটা বোঝা গেছে।